2020-21 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর শিক্ষার্থী শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে যারা ভর্তি হয়েছ, বিশেষ করে বিজ্ঞান বিভাগে যারা ভর্তি হয়েছ, তাদেরকে আমি আমার ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি দেওয়ান মোহাম্মদ ইয়াসির আরাফাত, সহকারী অধ্যাপক, প্রাণীবিদ্যা বিভাগ, নওফাজুন্নেছা সরকারি কলেজ। আসলে আমি আলোচনা করব লাইফ সায়েন্স নিয়ে। লাইফ সায়েন্স যেটাকে আমরা, লাইফ সায়েন্সের অনেকগুলো ব্রাঞ্চ আছে, অনেকগুলো শাখা আছে। আমার যে বিষয়টি আমি আলোচনা করব সেটাকে আমরা জুলজি বা প্রাণীবিজ্ঞান বলি, যেটা তোমাদের উচ্চ মাধ্যমিক শ্রেণীতে যেটাকে আমরা জীববিজ্ঞান দ্বিতীয় পত্র বলে থাকি, যেটার কোড নাম্বার হলো 179। এই কোডের বিষয়টি আমি জীববিজ্ঞান দ্বিতীয় পত্র নিয়ে আমি আলোচনা করছি। আমরা বিগত ক্লাসগুলোতে, বিগত একটি ক্লাস আমরা নিয়েছি, সেটা ইন্ট্রোডাক্টরি ক্লাস ছিল, এবং সেই ক্লাসে আমরা আমার এই সাবজেক্টের বিভিন্ন সিলেবাস নিয়ে আমি আলোচনা করেছি, অনেকগুলো কথা তোমাদের উদ্দেশ্যে বলেছি। আজকে আমি মূল পড়াতে চলে যেতে চাচ্ছি। আমরা বিশেষ করে আমি প্রথম অধ্যায়ে আলোচনা করব। আজকে প্রথম অধ্যায় দিয়ে আমাদের আলোচনা শুরু হবে, আমাদের পড়াটা শুরু হবে। তোমরা ইতোমধ্যে তোমাদের আমাদের কলেজে যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে তোমরা একাডেমিক ক্যালেন্ডার পেয়ে গিয়েছো, এবং সেখানে দেখবে যে তোমাদের যে সিলেবাসটা, তোমাদের বিশেষ করে অর্ধবার্ষিক পরীক্ষার জন্য যে সিলেবাসটা আছে, সেটাতে প্রথম অধ্যায়টি আছে। আমরা আজকে সেই প্রথম অধ্যায়ের আলোচনা শুরু করছি। আর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে আমি গত ক্লাসে বলেছি, আর তোমরা এরই মধ্যে হয়তো ক্লাসগুলো করছো, যে তোমরা অনলাইন ক্লাসে, আমাদের এনএফজিসি অনলাইন ক্লাসে যে ফেসবুক গ্রুপ আছে, সেখানে আমাদের ক্লাসগুলো যাচ্ছে। আমাদের উচ্চ মাধ্যমিক শ্রেণী এইচএসসি, সেখানেও আমাদের ক্লাসগুলো যাচ্ছে। বিশেষ করে আরেকটা হলো আমার সবগুলো ক্লাস দেওয়ান মোহাম্মদ ইয়াসির আরাফাত দেওয়ান এই ইউটিউব চ্যানেলে আমার ক্লাসগুলো আছে। পাশাপাশি এই ইউটিউব চ্যানেলে একটা লিঙ্ক দেওয়া আছে আমাদের কলেজের ওয়েবসাইটের, যে আমার যে প্রোফাইল আছে, অর্থাৎ দেওয়ান মোহাম্মদ ইয়াসির আরাফাত, আমি আমার নামের দেখবা যে আমার নামের সাথে একটা প্রোফাইল লেখা আছে। ওইখানে ক্লিক করলে তোমরা সেখানে আমার ইউটিউব চ্যানেলে যে এই ক্লাসটাই, মানে সবগুলো ক্লাসই তোমরা দেখতে পাবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আমার পড়ায় ফিরে যাচ্ছি। আমরা বিশেষ করে আমাদের পড়াটা শুরু করেছি, আমাদের যে আলোচনাগুলো শুরু করেছি আমরা আমাদের প্রথম অধ্যায় থেকে। আমাদের প্রথম অধ্যায়টার দুইটা পার্ট তোমরা জানো। প্রথম অধ্যায়টা হলো প্রাণী বৈচিত্র্য, আর দ্বিতীয় অংশটা হলো শ্রেণীবিন্যাস। আমরা প্রাণী বৈচিত্র্য নিয়ে আমাদের কথা শুরু করব। আমরা প্রথমেই জানবো যে প্রাণী বৈচিত্র্য কি। প্রাণী বৈচিত্র্য জানার আগে আমরা হয়তো আরেকটা শব্দ নিয়ে একটু কথা বলি, সেটা হলো জীব বৈচিত্র্য, বায়োডাইভার্সিটি। ডাইভার্সিটি, প্রথমে আমরা যদি বলি ডাইভার্সিটি মানে কি, ডাইভার্সিটি মানে হলো বৈচিত্র্য। আমরা দেখি যে এই যে পৃথিবীতে জীবে জীবে অনেক পার্থক্য আছে। একটা অ্যামিবা, এককোষী একটা জীব, সেটাও জীব। একটা পিঁপড়া, সেটাও জীব। একটা মশা জীব। একটা বিশাল আকৃতির হাতি, সেটাও জীব। একটা তিমি, সেটাও জীব। আমরা মানুষরাও জীব। তাহলে এই যে জীব টু জীব, প্রত্যেকটাকে আমরা আবার যদি জীবের পাশাপাশি আমরা এটা বলে প্রাণী। আবার উদ্ভিদ রাজি যেগুলো আছে, সেগুলোও জীব। তবে এই জীবে দেখো, জীবে জীবে অনেক পার্থক্য আছে, প্রাণীতে অনেক পার্থক্য আছে। এই যে একটা জীবের সাথে একটা জীবের পার্থক্য, একটা প্রাণীর সাথে একটা প্রাণীর পার্থক্য, এটাকে আমরা বলি জীব বৈচিত্র্য। আর প্রাণীর বৈচিত্র্যটাকে আমরা বলবো প্রাণী বৈচিত্র্য বা অ্যানিম্যাল ডাইভার্সিটি। ওয়াল্টার ডি রোয়েজেন নামক একজন বিজ্ঞানী প্রথম তার একটা প্রবন্ধে এই বায়োডাইভার্সিটি শব্দটা ব্যবহার করেন। হ্যাঁ, এবং ওয়াল্টার ডি রোজেন যখন এই বায়োডাইভার্সিটি শব্দটা ব্যবহার করেন তার একটা প্রবন্ধে, এবং এরপর থেকে এই শব্দটা ব্যাপকভাবে প্রচলিত হয়ে আসছে, এবং আমরা সেটার উপরে আমাদের জীববিজ্ঞানের একটা মূল বিষয়ই হলো এটা। তোমরা জানো যে যারা আমাদের অনার্স শ্রেণীতে যে শিক্ষার্থীরা আছে, তাদের যে প্রাণীবিজ্ঞান বই, সেই বইটার নামই কিন্তু প্রাণী বৈচিত্র্য। কারণ আমরা আসলে যেটা পড়ি সেটা হলো বৈচিত্র্য নিয়ে, বিভিন্ন ধরনের প্রাণী নিয়ে আমরা আলোচনা করি। তোমরা দেখবে যে তোমাদের এই বই, আমরা যে জীববিজ্ঞান দ্বিতীয় পত্র পড়ছি, সেটাতেও আমাদের বিশেষ করে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, এই জায়গাগুলোতে আমরা দেখবো বিভিন্ন রকমের প্রাণী নিয়ে আমরা কথাবার্তা বলবো, প্রাণীদের বৈচিত্র্য নিয়ে কথা বলবো, প্রাণী বৈচিত্র্য নিয়ে আমরা আলোচনা করব। এখন আসি আমরা এই যে প্রাণী বৈচিত্র্য বা আমরা বলছি অ্যানিম্যাল ডাইভার্সিটি। আমরা যদি একটু অ্যানিম্যাল ডাইভার্সিটি, হোয়াট ইজ অ্যানিম্যাল ডাইভার্সিটি, সেটা আমরা আলোচনা করেছি। আমরা এখন এই অ্যানিম্যাল ডাইভার্সিটির রূপগুলো
এই অ্যানিমাল ডাইভার্সিটি যে আমরা লেভেল স্তর বা প্রকার যদি আলোচনা করি তাহলে আমরা দেখব এই বৈচিত্র্যটা আমরা পৃথিবীতে 3 রকমের বৈচিত্র্য দেখি। ব্যাপক অর্থে আমরা 3 রকমের, অনেক বৈচিত্র্য আছে। হ্যাঁ, আমি একটা মানুষ, আমার সাথে অনেক মানুষের মানুষ টু মানুষ অনেক বৈচিত্র্য আছে, অনেক বৈচিত্র্য বৈষম্য আছে। হ্যাঁ, অঞ্চল ভিত্তিক বৈচিত্র্য আছে, লিঙ্গভিত্তিক বৈচিত্র্য আছে। হ্যাঁ, তাহলে এই যে আমরা বৈচিত্র্য দেখি, সেই মধ্যে যদি আমরা বৈচিত্র্যগুলোকে আলোচনা করি, প্রথমে আমরা বলবো যে জিনগত বৈচিত্র্য নিয়ে আমরা কথা বলতে পারি। আমরা প্রথমে জিনগত বৈচিত্র্য বা জেনেটিক ডাইভার্সিটি, এটা 3টা স্তর আছে। একটাকে বলছি আমরা জেনেটিক ডাইভার্সিটি। জেনেটিক ডাইভার্সিটি কি? জেনেটিক ডাইভার্সিটি হলো জিনে জিনে পার্থক্য। আমরা দেখি, আমি একটা মানুষ, আমার জেনেটিক বৈচিত্র্য, জেনেটিক বৈশিষ্ট্যগুলো আছে। ঠিক একইভাবে যদি দেখি যে একটা গরু, একটা ছাগল, একটা হাতি, একটা পিঁপড়া, একটা তেলাপোকা, একটা টিকটিকি, হ্যাঁ, একটা বিড়াল, একটা ভাল্লুক, এই যে প্রাণীতে প্রাণীতে কত বৈচিত্র্য। কারণ কেন বৈচিত্র্য? কারণ তারা আলাদা আলাদা জীব, যা তাদের প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা পার্থক্য আছে। আবার এই যে পার্থক্য, আমরা এটাকে কিন্তু এই জায়গায় আসছি না, এই যে পার্থক্য আছে এটা তো ব্যাপক একটা পার্থক্য, কিন্তু এর মধ্যে যদি দেখি যে আমরা একটা মানুষের সাথে আরেকটা মানুষের পার্থক্য আছে। আমরা যদি 10টা মানুষ, তোমরা যখন ক্লাস শুরু করবে তখন দেখো যে একটা ক্লাসের মধ্যে 50, 60, 70, 80 জন স্টুডেন্ট থাকবে, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার কোনো মিল নেই। আমি যে একটু আগে বললাম এই যে গরু, ছাগল, ঘোড়া, টিকটিকি, হাতি, এদের মধ্যে পার্থক্য আছে, কিন্তু এই পার্থক্যটার ব্যাপক পার্থক্য সেটা আমরা বলতেই পারি। কিন্তু একটা মানুষের সাথে আরেকটা মানুষের পার্থক্য, একটা হাতির সাথে আরেকটা হাতির পার্থক্য, একটা কুকুরের সাথে আরেকটা কুকুরের পার্থক্য, একটা বিড়ালের সাথে আরেকটা বিড়ালের পার্থক্য। একটা বাগানে 5টা আম গাছ আছে, দেখবো 5টা আম গাছ 5 রকমের। তাহলে এই যে বৈচিত্র্যটা, এই যে পার্থক্যটা, একই প্রজাতির কিন্তু তাদের মধ্যে পার্থক্য। আমি প্রথমে বলছি যে অনেক প্রজাতি আছে, আবার একই প্রজাতির মধ্যে অনেক ধরন আছে। এই যে ধরনটা, এই যে পার্থক্যটা, এটাকে বলবো আমরা জেনেটিক ডাইভার্সিটি। আমরা যদি দেখি মানুষের মধ্যে শ্বেতাঙ্গ আছে, কৃষ্ণাঙ্গ আছে, মঙ্গলয়েড আছে, ককেশয়েড আছে। তাহলে এই যে পার্থক্যগুলো, অর্থাৎ শ্বেতাঙ্গ বা ককেশয়েড যাদেরকে বলছি আমরা, মঙ্গলয়েড, অস্ট্রালয়েড এবং এই যে নিগ্রোয়েড, এই যে পার্থক্যগুলো, এগুলো জেনেটিক বৈশিষ্ট্য, এগুলো জিনগত পার্থক্য। তাহলে এই যে আমরা যে বিভিন্ন জেনেটিক বৈশিষ্ট্যের কারণে এই যে একই প্রজাতির সদস্যদের মধ্যে আমরা এই পার্থক্য দেখি, ইট ইজ কল্ড জেনেটিক ডাইভার্সিটি। আর সর্বপ্রথমে একটা বলেছিলাম, এটার আলোকেই সেটা আসি যে জেনেটিক ডাইভার্সিটি থেকে আরেকটু ব্যাপক হয়ে যখন যায়, অর্থাৎ একই প্রজাতির সদস্যদের মধ্যে যে পার্থক্যটা আকার আকৃতিগত, সেটা জেনেটিক ডাইভার্সিটি। কিন্তু যখন সেটা প্রজাতি স্তরে চলে যায়, ওই যে বললাম হাতি, ঘোড়া, ভাল্লুক, মানুষ, কুকুর, বিড়াল, এই যে এদের পার্থক্য, এটা কেন পার্থক্য? কারণ ওইখানে আরেক ধরনের বৈচিত্র্য দেখি, সেই বৈচিত্র্যটাকে বলি আমরা স্পিসিস ডাইভার্সিটি। স্পিসিস ডাইভার্সিটি বা যেটাকে আমরা বলছি প্রজাতি বৈচিত্র্য। তাহলে প্রজাতি বৈচিত্র্য হবে প্রজাতি থেকে প্রজাতিতে বৈশিষ্ট্য। কিন্তু দেখো, শ্বসন, পৃথিবীতে সকল জীবের শ্বসন একরকম, পৃথিবীর সকল জীবের রেচন, খাদ্য গ্রহণ, বিপাক, সকল কর্মকাণ্ড, জৈবনিক কর্মকাণ্ড একরকম হলেও তাদের মধ্যে কি হয়? আকার, আকৃতি, বৈশিষ্ট্য, প্রকৃতি, অবস্থান, খাদ্য গ্রহণ কৌশল, শ্বসন কৌশল, এগুলোতে অনেক পার্থক্য আছে। এই পার্থক্যটাকে বলি আমরা, এটাকে কি বলবো? এটাকে বলবো আমরা প্রজাতিগত বৈচিত্র্য। তাহলে আমরা এরকম পৃথিবীতে প্রচুর প্রজাতিগত বৈচিত্র্য দেখি। এটা এবং জীবের যেই অঞ্চলে এই বৈচিত্র্য যত বেশি, সেই অঞ্চলের জীব তত বেশি সমৃদ্ধ। এবং সেটাকে আমরা একটা অঞ্চলে যখন দেখবো যে আমরা বিভিন্ন রকমের জীবের প্রাচুর্যতা দেখা যায়, তখন ওই অঞ্চলটাকে আমরা আবার একটা সুন্দর শব্দ দিয়ে ব্যবহার করি, সেটাকে বলি আমরা হটস্পট। হটস্পট হলো সেই অঞ্চল যে অঞ্চলে প্রচুর পরিমাণে জীব বৈচিত্র্য দেখা যায়, সেই অঞ্চলটাকে আমরা হটস্পট বলি। এবং পৃথিবীতে এরকম কিছু কিছু হটস্পট আছে। আমরা ইন্দো বার্মা হটস্পটের অন্তর্গত, অর্থাৎ ইন্ডিয়া বার্মা মিলে আমাদের যে ইন্দো বার্মা হটস্পট, এটা আমরা এই হটস্পটে প্রচুর বৈচিত্র্য আছে। এই বৈচিত্র্যময় এই অঞ্চলটার মধ্যে আমাদের দেশের অবস্থান। তাহলে এটাকে আমরা প্রজাতিগত বৈচিত্র্য বলছি। আমরা আরেকটা বৈচিত্র্য দেখি যে পরিবেশগত কারণে আমরা জীবে জীবে কিছুটা পার্থক্য দেখি বৈশিষ্ট্যগত, যেটাকে আমরা বলি
ইকো সিস্টেম ইকোসিস্টেম ডাইভার্সিটি, অর্থাৎ যেখানে আমরা দেখব যে ইকোসিস্টেমের কারণে যে ডাইভার্সিটিটা হয়। ইকোসিস্টেম মানে হলো কি বলে এটাকে, বাস্তুগত বৈচিত্র্য, অর্থাৎ বাস্তু সংস্থানগত কারণে জীবে জীবে বৈচিত্র্য আসে। বাস্তু সংস্থানগত কারণে একটা যে পরিবেশে একটা জীব বসবাস করে, অবস্থান করে, টিকে থাকে, খাদ্য গ্রহণ করে, সেই পরিবেশের কারণেও জীবের মধ্যে বৈচিত্র্য দেখা যায়। যেমন আমরা যদি দেখি যে একটা পুকুরে একটা মাছ বাস করে, তার শ্বসনটা হয় কিসের মাধ্যমে? তার শ্বসনটা হয় ফুলকার মাধ্যমে, জলজ পরিবেশে। তো জলজ পরিবেশে বসবাস করার জন্য তার মধ্যে এই ধরনের বৈচিত্র্য দেখা যায় এবং ফুলকার মাধ্যমে সে শ্বসন কার্য চালায়। সেটাকে আমরা বলবো, সেটা এক ধরনের বৈচিত্র্য, এটাকে আমরা বলবো বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। আবার ঠিক এই একই রকমের একই রকম বলবো না, আরেকটা প্রাণী ডাঙ্গায় বাস করে, সে ফুসফুসের সাহায্যে শ্বসন কার্য চালায়। হ্যাঁ, তাহলে এই যে চলনের জন্য আমরা একটা পরিবেশে বসবাস করি। আমরা কেমন পরিবেশে বসবাস করি? আমরা ডাঙ্গায় বসবাস করি, আমরা হেঁটে চলি, আমাদের পা আছে, পা দিয়ে আমরা চলাফেরা করি। মাছ পানিতে চলাফেরা করার জন্য তাদের পাখনা আছে, ফিন আছে, ফিনের মাধ্যমে তারা চলাচল করে। পাখি আকাশে উড়ে কিসের মাধ্যমে? ডানার মাধ্যমে। তাহলে দেখো চলনাঙ্গ আমাদের ক্ষেত্রে পা, পাখির ক্ষেত্রে মানে যে পাখনা, ফিন, আর মাছের ক্ষেত্রে পাখনা বা পিন, আর পাখির ক্ষেত্রে হলো ডানা। তাহলে এখানে বাস্তু সংস্থানের কারণে জীবে জীবে বৈচিত্র্য। হ্যাঁ, তাহলে এরকম আমরা বিভিন্ন পরিবেশগত কারণে উদ্ভিদ বা প্রাণীতে আমরা এই ধরনের বৈচিত্র্য দেখি। পৃথিবীতে এই যে আমরা জীব নিয়ে আলোচনা করছি, জীবের এত বৈচিত্র্য, আমরা জানি, আমরা জীববিজ্ঞানের প্রথম আবিষ্কারক কিন্তু হলো অ্যারিস্টটল, এবং অ্যারিস্টটলকে আমরা জীববিজ্ঞানের জনক বলে থাকি, প্রাণীবিজ্ঞানেরও জনক বলে থাকি। তিনি প্রাণীবিজ্ঞান এবং জীব এবং প্রাণী নিয়ে তিনি কথাবার্তা বলেছেন। যীশু খ্রিস্টের জন্মের বহু আগ থেকে তিনি এগুলো করেছেন। তিনি প্রথমে জীবের বৈচিত্র্যটাকে তিনি এইভাবে ব্যাখ্যা করেন। তিনি রক্তযুক্ত প্রাণীকে, তিনি প্রাণী বৈচিত্র্য আলোচনা করতে গিয়ে এইভাবে আসছেন যে রক্তযুক্ত যে প্রাণী তাদেরকে বলছেন তিনি লাল রক্ত বিশিষ্ট প্রাণীদেরকে তিনি অ্যানাইমিয়া বলছেন। আর যে সকল প্রাণী রক্ত লাল নয় তাদেরকে বলছেন অ্যানাইমিয়া। তাতে এইখানেই তিনি বৈচিত্র্যের আলোচনা শুরু করেন। অ্যানাইমিয়া এবং অ্যানাইমিয়া নামক দুইটা গ্রুপে, দুইটা দলে জীবদেরকে ভাগ করে তিনি এইভাবে তার ব্যাখ্যায় চলে যান। তিনি জীবের মধ্যে তিনি এর মধ্যে যে ডিম পাড়ার প্রাণীদেরকে তিনি একটা দলে ভাগ করেন, এবং স্তন্যপায়ী বা সন্তান প্রসব করে জরায়ুতে সন্তান লালন করে জরায়ুজ প্রাণী যারা, তাদেরকে আরেকটা দলে ভাগ করেন। এইভাবে তিনি কিন্তু প্রাণীদেরকে ভাগ করছেন। মেরুদণ্ডী, অমেরুদণ্ডী দলে ভাগ করা যায়, সিলোমের ভিত্তিতে ভাগ করা যায়, পৌষ্টিক নালীর ভিত্তিতে ভাগ করা যায়। তাহলে এইভাবে দেখা যায় প্রাণীদের মধ্যে টিস্যু, কোষ, কলা এগুলোর ভিত্তিতে ভাগ করা যায়। তাহলে এইভাবে দেখবো আমরা যে প্রাণীদের মধ্যে ব্যাপক পার্থক্য, ব্যাপক বৈচিত্র্য আমরা এরকম দেখি। যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, আমরা বৈচিত্র্য নিয়ে আলোচনা করলাম। এবার আমরা অর্থাৎ জীব বৈচিত্র্য কি, জীব বৈচিত্র্যের আমরা লেভেল, এগুলো আমরা আলোচনা করেছি। এখন আমরা যাব গুরুত্বপূর্ণ জীব বৈচিত্র্য আলোচনা করতে গেলে আমরা গুরুত্বপূর্ণ আরেকটা জায়গায় আসব। আমরা সেই জায়গাটাকে বলবো বেসিস অফ ক্লাসিফিকেশন, শ্রেণীবিন্যাস, বেসিস অফ শ্রেণীবিন্যাস বা শ্রেণীবিন্যাসের, যেটাকে আমরা যদি বাংলায় বলি শ্রেণীবিন্যাসের ভিত্তি, বেসিস অফ ক্লাসিফিকেশন। আমরা বেসিস অফ অ্যানিমাল ক্লাসিফিকেশন, আমরা প্রাণীদের শ্রেণীবিন্যাস করতে গিয়ে আমরা কতগুলো বেসিস, কতগুলো আমরা ভিত্তি ধরে নিই। অর্থাৎ আমরা এখানে আলোচনা করব শ্রেণীবিন্যাসের ভিত্তি নিয়ে। আমরা অনেক রকমের ভিত্তি নিয়ে আলোচনা করি। যেমন আমরা যদি দেহের আকার নিয়ে আলোচনা করি, দেহের আকার দেখবো যে আমরা অতি ক্ষুদ্র আণুবীক্ষণিক প্রাণী আছে, অর্থাৎ কিছু প্রাণী আছে আমরা বলবো শ্রেণীবিন্যাসের ভিত্তির মধ্যে, অর্থাৎ আমরা দেহের আকারটাকে আমরা এখানে দেহের আকার হতে পারে। তাহলে দেহের আকারের ভিত্তিতে কি বলবো? আমরা অতি আণুবীক্ষণিক প্রাণী বলবো, বৃহৎ প্রাণী বলবো বা বৃহত্তর প্রাণী বলবো, অর্থাৎ ছোট প্রাণী। অতি আণুবীক্ষণিক প্রাণীর মধ্যে অ্যামিবা গ্রুপের যত প্রাণী আছে, কিছু কিছু পরিফেরা আছে, কিছু কিছু আর্থ্রোপোডা প্রাণী আছে, ছোট ছোট মাছের গায়ে যে এই বিভিন্ন প্যারাসাইটগুলো আছে, এগুলো
আমরা আরবিক্ষণিক প্রাণী বলবো, আবার বড় বড় হাতি। এছাড়া আমরা দেখবো যেগুলো খালি চোখে দেখা যায় দৃশ্যমান এমন প্রাণীদেরকে আমরা বৃহত্তর প্রাণী বলবো। হ্যাঁ, তারপরে আসো আমরা সাংগঠনিক 2 নাম্বার যদি বলি, আমরা সাংগঠনিক মাত্রা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সাংগঠনিক মাত্রা, লেভেল অফ অর্গানিজম, আমরা এটাকে বলি লেভেল অফ অর্গানিজম। লেভেল অফ অর্গানিজম মানে হলো কি, খেয়াল করে দেখো, লেভেল অফ অর্গানিজমে আমরা প্রাণীদেরকে 5টা লেভেলে ভাগ করি। আমরা 1 নম্বরে বলবো, প্রথমত বলবো প্রোটোপ্লাজমিক লেভেলের প্রাণী। প্রোটোপ্লাজমিক লেভেলের প্রাণী, প্রোটোপ্লাজমিক লেভেলের প্রাণী কারা? যেই প্রাণীরা মাত্র তাদের একটা কোষ দিয়ে দেহটা গঠিত এবং কোষের অভ্যন্তরে, যদি আমরা এটাকে প্রাণী না বলে আমরা এটাকে প্রোটিস্টা বলে থাকি, তারপর আমরা জীবের প্রোটোপ্লাজমিক লেভেলের জীব যারা আছে তারা কি করে, তারা একটা মাত্র কোষের ভিতরে তাদের জৈবনিক সকল প্রক্রিয়া চলে, অর্থাৎ তাদের প্রোটোপ্লাজমের মধ্যে শ্বসন, রেচন, খাদ্য গ্রহণ, পরিপাক, বিপাক, যত যাবতীয় যত সংবহন সকল প্রক্রিয়া তাদের কোষের অভ্যন্তরে চলে। এই ধরনের প্রাণীদেরকে আমরা বলছি প্রোটোপ্লাজমিক লেভেলের প্রাণী। আমরা বিশেষ করে প্রোটোজোয়া রাজ্যের যে জীবেরা আছে তাদেরকে আমরা এই প্রোটোপ্লাজমিক লেভেলের মধ্যে ফেলে দেই। 2 নাম্বার আসি আমরা সেলুলার লেভেল বা কোষ মাত্রার প্রাণী। কোষ মাত্রার প্রাণী, কোষ মাত্রা মানে যে তাদের জৈবনিক কার্যাবলীটা কতগুলো কোষের মধ্যে সীমাবদ্ধ, অর্থাৎ কোষের দ্বারাই তাদের কাজগুলো হয়ে থাকে। হয়তো দেখা গেছে একটা কোষ তার আত্মরক্ষার কাজ করে, একটা পরিপাকের কাজ করে, একটা রেচনের কাজ করে, একটা বংশবৃদ্ধির কাজ করে, অর্থাৎ এক পার্টিকুলার কোষগুলো পার্টিকুলার জৈবনিক প্রক্রিয়াগুলো সম্পন্ন করে। এমন প্রাণীদেরকে, এমন জীবদেরকে, এমন প্রাণীদেরকে আমরা কোষীয় মাত্রার প্রাণী বলেছি। তাহলে এই কোষীয় মাত্রার প্রাণীর মধ্যে আমাদের যেমন আমাদের প্রাণী জগতের পর্বগুলোর মধ্যে পরিফেরা পরের প্রাণী যারা আছে তারা এই কোষীয় মাত্রার প্রাণী, এবং তারা কোষের মাধ্যমে তাদের জীবনিক জৈবনিক প্রক্রিয়াগুলো সব সম্পন্ন করে, এরা কোষ মাত্রার প্রাণী। এরপরে আসি আমরা গ, এটাকে আমরা বলি টিস্যু। টিস্যু লেভেল বা টিস্যু কলা মাত্রার প্রাণী। তারা কি? তারা দেখা গেছে এখানে এই ধরনের প্রাণীদের ক্ষেত্রে এরা কতগুলো কোষ মিলে একটা কাজ করে, কতগুলো পার্টিকুলার কোষ, সুনির্দিষ্ট কোষ নিয়ে একটা কাজ করে, এবং ওই এই কোষের, এই সুনির্দিষ্ট কোষের এই গুচ্ছকে আমরা টিস্যু বলি। তাহলে এমন আমরা টিস্যু মাত্রার প্রাণী জগতে কিছু প্রাণী আছে টিস্যু, তাদের সর্বোচ্চ লেভেলটা হলো তারা তাদের টিস্যু নিয়ে গঠিত। এই যেমন এর মধ্যে আছে কারা? এর মধ্যে আছে বিশেষ করে আমরা যদি বলি নিডারিয়া পর্বে, নিডারিয়া পর্বের প্রাণীরা হলো, এটা হলো পরিফেরা। আর এটা হলো এক্সাম্পল গেলে নিডারিয়া পরের প্রাণীরা। হ্যাঁ, তারপরে আসি আমরা টিস্যুর পরে অর্গান লেভেল। অর্গান লেভেলের প্রাণী, অর্গান লেভেলের প্রাণী কি? অর্থাৎ এদের দেহে অঙ্গ তৈরি হয়েছে, অর্থাৎ এদের সর্বোচ্চ লেভেলটা হলো অঙ্গ, অর্গান। অর্থাৎ এদের অঙ্গ দিয়ে তাদের দেহে জৈবনিক কার্যাবলীগুলো অঙ্গের মাধ্যমে তাদের সম্পন্ন হয়, তাদের দেহে অঙ্গ তৈরি হয়েছে। আমাদের অঙ্গ আছে, কিন্তু আমরা আমাদের অঙ্গের চেয়েও পরেও আরো অ্যাডভান্স তন্ত্র সিস্টেম আছে, কিন্তু এদের এই আমরা যে কিছু কিছু প্রাণী আছে তাদের দেহের শুধুমাত্র অঙ্গ সর্বোচ্চ হচ্ছে অঙ্গ আছে, অঙ্গের চেয়ে বড় আর তেমন কিছু নেই। যেমন আমরা যদি বলি এমন প্রাণীর মধ্যে আছে প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণীরা। প্লাটিহেলমিনথিস কারা? যাদের দেহে দেখবো যে আমরা তন্ত্র তৈরি হয়ে অঙ্গ তৈরি হয়েছে, যেমন প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণীদের চক্ষুবিন্দু তাদের প্রথম অঙ্গ, নিডারিয়া পর্বের প্রাণীদের নার্ভ নেট প্রথম টিস্যু। তাহলে এইভাবে দেখবো আমরা যে অঙ্গমাত্রার, টিস্যু মাত্রার
প্রাণী দেখব। এবার আসি আমরা তন্ত্র, অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী, আমরা যেটাকে বলি অর্গান সিস্টেম লেভেল। অর্গান সিস্টেম লেভেল অর্থাৎ যারা দেখবো যে দেহে তন্ত্র তৈরি হয়েছে এমন প্রাণীরা অর্গান সিস্টেম লেভেলের প্রাণী। এক্সাম্পল হিসাবে আমরা এরা কারা, এরা হলো নিডেরিয়ার পর নেমাটোডা। নেমাটোডা থেকে কর্ডাটা পর্যন্ত, হ্যাঁ, নেমাটোডা থেকে কর্ডাটা পর্যন্ত এই প্রাণীরা এই পরভুক্ত প্রাণী, তাহলে এই দলভুক্ত প্রাণী। তাহলে আমরা দেখব লেভেল অফ অর্গানিজমের ভিত্তিতে প্রাণীদেরকে আমরা এরকম 5টা লেভেলে ভাগ করি। এরপরে আসি আমরা জীবন পদ্ধতির উপরে, অর্থাৎ কিভাবে জীবনাচার পরিচালিত হয়, কিভাবে জীবন ধারণ করে, অর্থাৎ জীবন প্রণালীর উপরে। জীবনযাপন প্রণালীর উপরে বা জীবন পদ্ধতির উপর ভিত্তি করে প্রাণীদেরকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি, কয়েক রকমের দেখি। বিশেষ করে আমরা 2 রকমের প্রাণী এর মধ্যে দেখি। একটাই হচ্ছে আমরা পরজীবী প্রাণী, আর হলো মুক্তজীবী প্রাণী। পরজীবী কারা? পরজীবী হলো দুটি ভিন্ন প্রজাতিভুক্ত জীব। আমরা যদি বলি যে দুটি জীব যখন একে অন্যের উপর নির্ভর করে তখন তাদের পরজীবী বলে, তাহলে হবে না। আমরা অনেক সময় মানুষরাও কিন্তু পিতামাতা, আমরা অনেক সময় একটা সময় পিতামাতার উপর নির্ভরশীল ছিলাম, আমরা মায়ের গর্ভে লালিত পালিত হয়েছি, তাহলে কি আমরা পরজীবী ছিলাম? তাহলে সংজ্ঞাটাকে এইভাবে বলতে হবে যে দুটি ভিন্ন প্রজাতিভুক্ত জীব যখন একজন খাদ্য, বস্ত্র, খাদ্য, বাসস্থান, আশ্রয় বা নিরাপত্তার জন্য যখন অন্য একটা প্রজাতির জীবের উপর নির্ভরশীল হয়, তাহলে যে নির্ভরশীল হবে তাকে বলবো আমরা পরজীবী। তাহলে পরজীবিতা এটা একটা জীবন পদ্ধতি, আর যার উপরে বসবাস করে, যার উপরে নির্ভরশীল হয় তাকে বলা হয় পোষক। তাহলে এখানে 2টা শব্দ আমরা বললাম, একটা পোষক, একটা পরজীবী। তাহলে আমরা এখানে পরজীবী আর পোষকের সম্পর্ক, রিলেশনটা পরজীবী এবং পোষক সম্পর্কে জানলাম। আর কিছু প্রাণী আছে কারোর উপর নির্ভর করতে হয় না, মুক্তভাবে পরিবেশ থেকে বিভিন্ন উপাদান গ্রহণ করে তারা টিকে থাকে, এদেরকে আমরা বলবো মুক্তজীবী। তাহলে প্রাণীকে আমরা 2 ভাগে ভাগ করছি, একটা হলো পরজীবী, একটা হলো মুক্তজীবী। কিসের ভিত্তিতে? জীবনযাপন প্রণালীর উপর ভিত্তি করে। এরপরে আসি আমরা এবার আসি আমরা ক্লিভেজ এবং ভ্রূণীয় বিকাশ। আমরা পরের প্রক্রিয়াটা হলো ক্লিভেজ ও ভ্রূণীয় বিকাশ। ক্লিভেজ ও ভ্রূণীয় বিকাশের ভিত্তিতে আমরা জীব জগতেরকে বিভিন্নভাবে ভাগ করতে পারি। যেমন আমরা যদি প্রথমে আসি যে ক্লিভেজ কি, আমরা দেখি একটা জীব যখন ছোট অবস্থা থেকে বড় হয়, মায়ের গর্ভে লালিত পালিত হয় বা পরিবেশে বেড়ে ওঠে, তখন সে একটা কোষে অবস্থায় থাকে, যেটাকে আমরা শুক্রাণু এবং ডিম্বাণু বলি। এক কোষ অবস্থায়, তখন এই 2টার মধ্যে মিলনের ফলে নিষেক হয়, নিষেকের ফলে যেই একটা এককোষী দশা পরিণত হয় তাকে বলবো আমরা জাইগোট। জাইগোটটা পরবর্তীতে এই যে বিভাজনের মাধ্যমে 2টা, 4টা, 8টা, 16টা, 32টা এইভাবে অনবরত সংখ্যা বৃদ্ধি করে বলা হয়, তখন সেটাকে আমরা বলি, এই প্রক্রিয়াটাকে বলি আমরা ক্লিভেজ। ক্লিভেজ বা সম্ভেদ। ক্লিভেজ বা সম্ভেদ বলতে আমরা বুঝবো যে প্রক্রিয়ায় একটা জীব এককোষ অবস্থা থেকে এই যে বিভাজন এর মাধ্যমে ধীরে ধীরে বলা হয়, এই বিভাজন প্রক্রিয়াটার নাম হলো ক্লিভেজ। এখন ডিমের মধ্যে আমরা জানি এটা ডিম থেকে একটা ডিম আস্তে আস্তে বিভাজিত হয়ে পূর্ণতা প্রাপ্ত হয় এবং জীবে পরিণত হয়। এই জীব যখন একটা ডিম এইভাবে এককোষী একটা ডিম্বাণু নিষেকের ফলে জাইগোট তৈরি হবে, এটা বিভাজিত হয়ে এখান থেকে 2টা কোষে পরিণত হবে। প্রত্যেকটা কোষ আবার কি হবে, 2টা করে 4টা কোষে পরিণত হবে, এইভাবে হবে। আবার সাধারণত এইরকম আমি যে আলাদা করে দেখিয়েছি এরকম হবে না। একটা কোষ থেকে যখন 2টা কোষ হয় তখন দেখা যায় কোষগুলো সাধারণত এমন হয় যে একটা কোষের সাথে একটা কোষ লেগে থাকে। যখন 4টা কোষ হয় তখন কোষগুলোর অবস্থা হয় অনেকটা এইরকম, অর্থাৎ এখানে 4টা কোষের অবস্থানটা এইরকম হয়, অর্থাৎ 4 কোষ বিশিষ্ট দশা। এখন আবার অনেক সময় এরকম দেখা যায় যে এই কোষগুলো যখন বিভাজিত হবে, একটা থেকে 2টা হবে, অর্থাৎ এমন হবে যে এখানে একটা ফাটলের মতো দাগ দেখা যায়। পরের বার এমন একটা ফাটল, ছোট করে একটা ফাটলের মতো দেখা যায়। অর্থাৎ
পুরোপুরি বিভাজিত না। কেন হবে? কারণ ডিমের মধ্যে অনেক সময় কুসুম দ্রব্য থাকে এবং এই কুসুম দ্রব্য কত কি পরিমাণে আছে কি নাই বা কি পরিমাণে আছে তার উপর ভিত্তি করে এই ক্লিভেজটাকে আমরা দুই ভাগে ভাগ করি। একটা বলছি আমরা হোলোব্লাস্টিক ক্লিভেজ, আর একটা বলছি আমরা মেরোব্লাস্টিক ক্লিভেজ। হোলোব্লাস্টিক ক্লিভেজ যেটাকে আমরা বলি সম্পূর্ণ ক্লিভেজ, যেখানে যে সকল ডিমে আমরা জানি একটা ডিমের মধ্যে ডিমটা একটা জীবিত বস্তু, তার মধ্যে কুসুমটা থাকে জড়বস্তু, আর এই কুসুম জড়বস্তু থাকার কারণে কুসুম কখনো বিভাজিত হয় না। তাহলে যখন একটা ডিমে যদি কুসুম কম থাকে তাহলে ডিমটা পুরোপুরি বিভাজিত হয়ে যায়, তখন এটাকে বলি আমরা হোলোব্লাস্টিক ক্লিভেজ। আর যখন একটা ডিমে কুসুম বেশি থাকে, যেমন মুরগির ডিম, তখন এখানে দেখা যাবে যে ক্লিভেজটা পুরোপুরি না হয়ে একটা প্রান্তে সামান্য একটু বিভাজন হয়, তখন এটাকে বলবো আমরা মেরোব্লাস্টিক ক্লিভেজ। তাহলে হোলোব্লাস্টিক ক্লিভেজ এবং মেরোব্লাস্টিক ক্লিভেজ। আবার আমরা মুরগির ডিম, যদি আমরা একটা মুরগির ডিম ভাঙি, একটা মুরগির ডিমে আমরা এরকম দেখবো যে একটা মাথা একটু সুচালো আর একটা মাথা এরকম গোল, এরকম থাকে, অনেকটা এরকম হয়। তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় যে একটা মাথা এরকম কুসুম থাকবে, আরেকটা মাথায় থাকবে না। কুসুমটা মোটা প্রান্তে থাকে, যেই প্রান্তে কুসুম থাকে, আর এখানে যদি কুসুম থাকে তাহলে এখানে ছোট্ট নিউক্লিয়াসটা এই প্রান্তে অবস্থান করে। তাহলে যেই প্রান্তে কুসুম থাকে, খাদ্য থাকে, সেটাকে বলা হয় ভেজিটাল পোল বা খাদ্য মেরু। আর যেই প্রান্তে নিউক্লিয়াস থাকে সেটাকে বলা হয় অ্যানিম্যাল পোল বা প্রাণ মেরু। তাহলে ডিমটাকে এইভাবে আমরা ভাগ করি। এখন আসি ক্লিভেজকে আমরা আবার কতগুলো ভাগে, যে একটা ক্লিভেজের পরিস্ফুটনটা কেমন হবে সেটার উপর ভিত্তি করে ক্লিভেজকে আমরা আবার দুই ভাগে ভাগ করি। একটা বলছি আমরা অনির্দিষ্ট ক্লিভেজ, একটা হলো নির্দিষ্ট ক্লিভেজ। অনির্দিষ্ট ক্লিভেজ হলো যে পরিস্ফুটনের প্রাথমিক যদি প্রতিটা কোষ একটি সম্পূর্ণ ভ্রূণ সৃষ্টির ক্ষমতা প্রাপ্ত হয়, তখন তাদেরকে বলি আমরা অনির্দিষ্ট ক্লিভেজ। অর্থাৎ যেখানে দেখা গেছে যে একটা ক্লিভেজে যে কোষগুলো আছে, একটা কোষ থেকে যে জাইগোটে একটা কোষ থেকে 2টা 2টা 4টা 8টা 16টা 32টা এইভাবে হয়, এবং প্রত্যেকটা কোষ একটা প্রাণীতে পরিণত হওয়ার, একটা ভ্রূণে পরিণত হওয়ার ক্ষমতা প্রাপ্ত হয়। হ্যাঁ, যেই কারণে দেখি আমরা আমাদের ক্ষেত্রেও দেখবো যে মানুষের যমজ হয়, যে অভিন্ন যমজ হয়, সেই ক্ষেত্রে দেখা গেছে একটা কোষ থেকে 2টা 4টা 8টা 16টা এইভাবে হয়, এবং এইখান থেকে যে কোনো একটা কোষ যদি বিচ্ছিন্ন হয়ে পড়ে সেটা থেকে আবার একটা সন্তান হবে, আর যেগুলো একসাথে আছে সেগুলো থেকে একটা সন্তান হবে। তাহলে এই যে কোনো একটা কোষ ভ্রূণে পরিণত হওয়ার ক্ষমতা প্রাপ্ত হয়, এমন ক্লিভেজকে বলি আমরা অনির্দিষ্ট ক্লিভেজ। আর যদি যে ভ্রূণের পরিস্ফুটনে ক্লিভেজের প্রথম ধাপে নির্বাচিত হয় যে কোন কোষটা থেকে ভ্রূণটা তৈরি হবে, এবং সেটা নির্ধারিত থাকে যে সুনির্দিষ্ট একটা কোষ ভ্রূণে পরিণত হবে, বাকি অংশগুলো ভ্রূণে পরিণত হবে না, বাকি অংশগুলোর ভ্রূণ সৃষ্টি করার ক্ষমতা নেই, এমন ক্লিভেজকে বলবো আমরা অনির্দিষ্ট ক্লিভেজ। তাহলে নির্দিষ্ট ক্লিভেজ এবং নির্দিষ্ট ক্লিভেজ এবং অনির্দিষ্ট ক্লিভেজ, এইভাবে আমরা ক্লিভেজ দুই রকমের দেখে থাকি। আবার আমরা দেখি যে ক্লিভেজ তলের উপর ভিত্তি করে, তলটা কোন বরাবর ক্লিভেজ হচ্ছে, অর্থাৎ ওই যে আমরা দেখিয়েছিলাম একটু আগে যে ক্লিভেজটা একটা ডিম্বাণুর একটা জাইগোটের কোন জায়গায় হচ্ছে সেটার উপর ভিত্তি করে ক্লিভেজকে আমরা 3 ভাগে ভাগ করি। একটা বলছি আমরা অরিও ক্লিভেজ, একটা হলো দ্বিপার্শ্বীয় ক্লিভেজ, আরেকটা বলছি আমরা যে স্পাইরাল ক্লিভেজ। হ্যাঁ, অরিও ক্লিভেজ, দ্বিপার্শ্বীয় ক্লিভেজ, স্পাইরাল ক্লিভেজ। অরিও ক্লিভেজ যখন আমরা যে জাইগোটগুলো একটা সুষম এবং সমন্বিত ভাবে যে বিভাজিত হয়ে একটা অরিও তল বরাবর, অর্থাৎ একটা নির্দিষ্ট তল, এই যে একটা কোষ, 2টা কোষ, 4টা কোষ, তারপরে 8টা কোষ, 16টা কোষ, এইভাবে একটা নির্দিষ্ট তল বরাবর, অরিও তল বরাবর যদি বিভাজন হয় তাহলে সেটাকে আমরা অরিও ক্লিভেজ বলে থাকি। সাধারণত আমরা দেখি আর্থ্রোপোডা পর্বে এই অরিও ক্লিভেজের ইয়েটা দেখবো। আরেকটা হলো দ্বিপার্শ্বীয় ক্লিভেজ। দ্বিপার্শ্বীয় ক্লিভেজ হলো একটা কোষ থেকে 2টা কোষ পাশে হবে, 2টা থেকে 4টা কোষ পাশে, আবার 4টা থেকে 8টা কোষ দুই পাশে চলে যাবে। এইভাবে যদি যে ক্লিভেজটা হয় এটাকে আমরা বলি দ্বিপার্শ্বীয় ক্লিভেজ। যেমন আমরা কর্ডাটা পড়বে, আমাদের মধ্যে এই ধরনের ক্লিভেজ হয়। আরেকটা ক্লিভেজ আছে যেটাকে আমরা বলি সর্পিল আকারের ক্লিভেজ, অর্থাৎ ক্লিভেজের একটা থেকে 2টা কোষ, 2টা থেকে 4টা কোষ, এবং পরের কোষগুলোতে যখন বিভাজিত হবে তখন এগুলো এক সমান তলে না হয়ে একটু কোণ সৃষ্টি করে হয়, যার ফলে দেখা গেছে যে কোষগুলোর যে ক্লিভেজ তল আছে তলটা একটু বেঁকে যায়, যার ফলে দেখা গেছে প্রতিবারে যখন বিভাজিত হয় তখন কোষগুলো যে কোনো একটা দিকে একটু ঘুরে যায়, ঘুরে 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 একটু পেঁচানো স্প্রিং এর মতো সর্পিল আকারে পেঁচিয়ে পেঁচিয়ে ক্লিভেজ হয়। এই ধরনের ক্লিভেজকে আমরা স্পাইরাল ক্লিভেজ বলে আমরা দেখি। এলিডা পর্বে, বিশেষ করে পলিকিটাতে আমরা এই ধরনের ক্লিভেজ দেখি, মোলাস্কা পর্বে আমরা এই ধরনের ক্লিভেজ দেখি। এবার আসি আমরা আরেকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব, সেটার নাম হলো ভ্রূণীয় স্তর। আমরা ভ্রূণীয় স্তর নিয়ে আমরা একটু কথা বলবো। আরেকটা ক্লিভেজ তলের ক্লিভেজের পরবর্তীতে আমরা 5 নাম্বার যেই আমাদের
ভিত্তি সেটা হলো ভ্রূণীয় স্তর। ভ্রূণীয় স্তর বলতে আমরা বা ভ্রূণ স্তর বলতে আমরা কি বুঝি, যে অর্থাৎ আমরা জানি যে যখন একটা কোষ বিভাজিত হয়ে 2টা 4টা 8টা 16টা 32টা এইভাবে হয়, হতে হতে কোষগুলো একটা প্রথমে একটা বলের মতো পিণ্ডে থাকে যেটাকে আমরা মরুলা বলি, তারপরে মরুলা থেকে ব্লাস্টুলা একটা এক স্তর বিশিষ্ট কোষের আবরণে ঢাকা একটা বলের মতো হয়, সেটাকে আমরা ব্লাস্টুলা। তখন কোষে একটা মাত্র স্তর থাকে, পরবর্তীতে এই একটা বলের মতো জায়গাটা এরকম ফোল্ড হয়ে যায়, ভাঁজ হয়ে গিয়ে 2 স্তর, বাইরে একটা স্তর, ভাঁজের ভিতরেরটা একটা স্তর হয়ে যায়, আর মুখটা বন্ধ হয়ে যায়। তখন এইরকম অর্থাৎ অনেকটা এরকম হয়ে যায়, অর্থাৎ এরকম গোল ছিল, এই জায়গাটা এরকম ভিতরের দিকে বেঁকে গিয়ে এরকম ভাবে হয়, আর এক সময় এই মুখটা বন্ধ হয়ে যায়, এই জায়গাটা বন্ধ হয়ে যায়, তখন একটা কোষস্তর 2টা কোষস্তর হয়ে যায়, 1 2। তখন এটাকে আমরা বলবো দ্বিস্তরী। এই দ্বিস্তরী দশা ভ্রূণের এটাকে বাইরেরটাকে বলা হয় অ্যাক্টোডাম, ভিতরটাকে অ্যান্ডোডাম, তাইলে দ্বিস্তর। তাহলে কোনো আমরা একটু আগে বলছি প্রথমে যে কোনো প্রাণী আছে একটা মাত্র কোষস্তর থেকে তাদের উৎপত্তি হয়, তাদেরকে আমরা একস্তরী প্রাণী বলি। হ্যাঁ, তাহলে এক স্তর, তাদের কোনো আসলে একটা মাত্র স্তর থাকে, একটাই বাইরে যেটা আবরণ থাকে, মাঝখানটা ফাঁকা থাকে, ফাঁপা জায়গাটাকে এই যে একটা বলের মতো দশা, তারপরে ভিতরটা ফাঁপা এবং ওই জায়গাটা তরল পূর্ণ থাকে, এটাকে বলি আমরা ব্লাস্টুলা। এখানে ওই একটা স্তর ছাড়া আর অন্য কোনো স্তর তৈরি হয় না এদের। পরবর্তীতে এই এক স্তর বিশিষ্ট দশা থেকে এরা প্রাণী হিসাবে বিকশিত হয়। আর এই দ্বিস্তর হয়ে গেলে অ্যাক্টোডাম অ্যান্ডোডাম হবে, তখন এটাকে বলবো আমরা গ্যাস্ট্রুলা। প্রথম এক স্তর বিশিষ্ট দশাটাকে বলছি ব্লাস্টুলা, দ্বিস্তর বিশিষ্ট দশাটাকে বলছি আমরা গ্যাস্ট্রুলা। তাহলে গ্যাস্ট্রুলা দশাটা হয়, এবং অনেক সময় এই গ্যাস্ট্রুলা এই দ্বিস্তর হওয়ার পরে এখান থেকে পূর্ণাঙ্গ প্রাণী যদি হয়ে যায়, তাহলে তাদেরকে আমরা স্তরী প্রাণী বলি। যেমন আমরা নিডেরিয়াস পরের প্রাণীকে আমরা দ্বিস্তরী প্রাণী বলি, তাদের অ্যাক্টোডাম থাকে, অ্যান্ডোডাম থাকে, আর মাঝখানের এই জায়গাটা থাকে মেসোগ্লিয়া নামক এক ধরনের জেলির মতো তরল পদার্থ দ্বারা পূর্ণ থাকে, মেসোগ্লিয়া দ্বারা পূর্ণ থাকে, জেলির ন্যায় তরল দ্বারা পূর্ণ থাকে মেসোগ্লিয়া। এরপরে আসি আমরা ত্রিস্তরী প্রাণী, 3টা দেখা যায়। এইটার পরে যখন এরকম বললাম 1 স্তর 2 স্তর হয়ে গেল, তারপরে ধীরে ধীরে আবার এখান থেকে এবং এখান থেকে 2 স্তর থেকে কিছু কোষ বিচ্ছিন্ন হয়ে এখানে আরেকটা তৃতীয় আরেকটা স্তর তৈরি হয়। তখন এটাকে বলা হয়েছে অ্যাক্টোডাম, এটা হলো অ্যান্ডোডাম, মাঝখানেরটা হলো মেজোডাম। মাঝখানের এই স্তরটা মেজোডাম নামে পরিচিত। তাহলে 3টা ভ্রূণীয় স্তর হয় এবং এইখান থেকে পরবর্তী প্রাণী তৈরি হয়। যেমন প্লাটিহেলমিনথেস পর্ব থেকে শুরু করে কর্ডাটা পর্যন্ত, আমরা পর্যন্ত সকল প্রাণী আমরা ত্রিস্তরী প্রাণী। তাহলে আমরা দেখব এইভাবে একস্তরী প্রাণী, দ্বিস্তরী প্রাণী, ত্রিস্তরী প্রাণী, এদের মধ্যে অনেক পার্থক্য আছে। এই পার্থক্য দিয়ে তারা এই প্রাণীগুলোতে আমরা ব্যাপক পার্থক্য দেখতে পাই। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আলোচনা করলাম আজকে শ্রেণীবিন্যাসের ভিত্তি, বেশ কিছু ভিত্তি নিয়ে আমরা আলোচনা করলাম। আমরা কন্টিনিউ করব এবং আমাদের পরবর্তী ক্লাসে আমরা শ্রেণীবিন্যাসের যে আরও কিছু ভিত্তি আছে আমরা সেগুলো আলোচনা করব। আমি আশা করি আমি যে বিষয়গুলো আলোচনা করেছি সেগুলো তোমরা বুঝতে পেরেছ। তোমরা পাশাপাশি আমি গত ক্লাসেও বলেছি, আজকেও আমি একটু বলে দিই যে তোমরা আপাতত তোমরা এই বইটা তোমরা ফলো করতে পারো, গাজী আজমলের বইটা। গাজী গাজী আজমলের লেখা জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য, এটা গাজী পাবলিকেশন। এই বইটা তোমরা এটা কালেক্ট করে এটা আপাতত তোমরা এটা ফলো করে, এটাতে মোটামুটি তোমাদের হয়ে যাবে। পরবর্তীতে যখন আমরা সরাসরি ক্লাসে আসবো, তখন হয়তো তোমাদের আরও 2-1টা বইয়ের কথা আমরা বলতে পারি, তখন সেগুলো তোমরা দেখতে পারো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আলোচনা করলাম শ্রেণীবিন্যাসের কিছু ভিত্তি নিয়ে, আশা করি, এবং শুরুতে আমি কিছু বৈচিত্র্য নিয়ে কথা বলেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো তোমাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি। যে যেখানে আছো সুস্থ থাকো, সুন্দর থাকো, স্বাভাবিক থাকো, এই প্রত্যাশায় তোমাদের সকলের জন্য শুভকামনা। সকলের জন্য তোমার প্রত্যাশা রইল যে সবাই সুস্থ স্বাভাবিকভাবে তোমরা তোমাদের নিজ নিজ বাসায় অবস্থান নিয়ে আমাদের অনলাইন ক্লাসগুলো দেখবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থেকো।